প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আমরা পড়ছি আজকে লিখিত ব্যাচের আইন আদালত বার লিখিত পূর্ণাঙ্গ নোট, অর্থাৎ আমাদের যে কমপ্লিট নোট এটা পড়ছি। এর আগে মূলত লিখিত ব্যাচে দুইটা নোট দেওয়া হতো। একটা হচ্ছে ফাউন্ডেশন নোট বা মূল নোট, পরে পরীক্ষার আগে দিতাম ফাইনাল টাচ নোট। তো এই নোটে দুইটা নোটকে কম্বাইন করে কমপ্লিট নোট বা পূর্ণাঙ্গ নোট হিসাবে দেওয়া হয়েছে। প্রশ্ন সংখ্যা বৃদ্ধি পেয়েছে, টপিক সংখ্যা বৃদ্ধি পেয়েছে। আমরা আজকে দুইটা টপিক পড়ব। প্রথমেই টপিক 8, ক্রিমিনাল মিসঅ্যাপ্রিপিয়েশন অফ প্রপার্টি, অর্থাৎ অপরাধমূলক কোনো সম্পত্তি আত্মসাৎকরণ। সংক্ষেপে আমরা আত্মসাৎ বলতে পারি। এর আরও একটা বাংলা আছে, তছরূপ করা। সম্পত্তি তছরূপ মানে কারো সম্পত্তি আত্মসাৎ করা। এবং আরও একটা মানে আরও একটা টপিক এর মধ্যে আছে, ক্রিমিনাল ব্রিচ অফ ট্রাস্ট, অপরাধমূলক বিশ্বাসভঙ্গ। প্রথমে এই দুইটা টপিক আমরা পড়ে নিই। টপিক 8-এর মধ্যে প্রতিফলিত ধারা হচ্ছে 403 থেকে 409, অর্থাৎ 403 থেকে শুরু করে 409 আমাদের বিআর অ্যাক্ট বা আমার এমসিকিউ নোট থেকে আপনাদের পড়ে নিতে হবে, তাহলে এগুলোর উত্তর করা সুবিধা হবে। এখানে আমাদের একটা আছে পার্থক্যমূলক প্রশ্ন এবং তিনটা আছে প্রবলেমেটিক প্রশ্ন। এখান থেকে খুব বেশি আমি রাখিনি, তবে এর বাইরেও আপনারা লক্ষ্য করেছেন যে আমি ইতিপূর্বে দুইটি ক্লাস টেস্ট নিয়েছি, সেখানে কিছু মানে আউট অফ সিলেবাস বলবো না, কিন্তু আউট অফ নোটের বাইরেও কিছু প্রশ্ন থাকছে, যেগুলো আপনি যদি এই সেকশনগুলো পড়া থাকে আপনি উত্তর করতে পারবেন। যেমন গত প্রশ্নতেও ছিল, তার আগের যে ক্লাস টেস্ট 1 সেখানেও কিন্তু একটু বানানো প্রশ্ন ছিল। তো সেগুলো আপনারা ট্রাই করেছেন, আমি দেখেছি। আমি সেগুলো খাতা দেখার কাজ চলছে, এখনো কমপ্লিট করতে পারিনি বিভিন্ন ব্যস্ততার কারণে। তাছাড়া শীতের কারণে রাত জেগে এখনো আমি কাজ করছি না, কারণ যদি আবার অসুস্থ হয়ে যাই তাহলে সমস্যা। তবে হ্যাঁ, আজকে কিছুটা খাতা আরও দেখব আশা করছি, এবং আপনারা খুব শীঘ্রই দুইটি ক্লাস টেস্টের রেজাল্ট পেয়ে যাবেন। অপরাধমূলক সম্পত্তি আত্মসাৎকরণ অর্থাৎ তছরূপ এবং অপরাধমূলক বিশ্বাসভঙ্গ, এর মধ্যে পার্থক্য সমূহ আলোচনা করুন। একটিমাত্র প্রশ্ন পড়লে আমাদের সংজ্ঞাও চলে আসছে এর মধ্যে, এবং তিনটি প্রবলেমেটিক প্রশ্ন আমরা দেখব এখান থেকে। তো 1 নম্বর প্রশ্নের উত্তরে পার্থক্যে প্রথম 1 নম্বর পয়েন্ট হচ্ছে সংজ্ঞার ধারা। 403-এ আছে আত্মসাতের সংজ্ঞা এবং 405-এ আছে হচ্ছে বিশ্বাসভঙ্গের, অপরাধমূলক বিশ্বাসভঙ্গের সংজ্ঞা। অর্থাৎ সংজ্ঞা। সংজ্ঞার কারণে আমরা দুইটা মানে আলাদা আলাদা সেকশন দেখতে পাই, এভাবে আমরা দেখতে পারবো। এবং সংজ্ঞা কিভাবে দেওয়া আছে, কোনো স্থাবর সম্পত্তি দৈব চক্রে বা কুড়িয়ে পেয়ে, রাস্তায় বা অন্য কোথাও কুড়িয়ে যদি পাওয়া যায়, যেটা কারো দখলে থাকে না, মালিকের দখলে যদি না থাকে, তাহলে আমরা ধরে নেব যে সম্পত্তিটা হারিয়ে গেছে। অর্থাৎ হারিয়ে যাওয়া সম্পত্তি কেউ যদি দৈব চক্রে বা র্যান্ডমলি কুড়িয়ে পায়, পাওয়ার পরে অসাধুভাবে নিজস্ব ব্যবহারে পরিণত করাকে অপরাধমূলক সম্পত্তি আত্মসাৎ বলে। তো তাহলে এখানে সম্পত্তিটা ট্রান্সফার বা হস্তান্তর, এক হাত থেকে আরেক হাতে যাওয়াটা কিন্তু অবৈধ উপায়ে যায় না, বরং দৈব চক্রে বা একজনের সম্পত্তি হারিয়ে যায় আর আরেকজন সেটা খুঁজে পায়। তারপরে সে যদি কুড়িয়ে পায় বা খুঁজে পায়, তো এই সম্পত্তি সে যদি নিজের প্রয়োজনে ব্যবহার করে ফেলে, মালিককে খুঁজে পাওয়ার চেষ্টা না করে, বা খুঁজে পেলেও যদি বুঝতে পারে এটা কার সম্পত্তি, তারপরেও সে লোভ সামলাতে না পারে, লোভ সামলাতে পারে না মানেই সে অসাধু, মানে অসৎ, ডিসঅনেস্ট। তো ডিসঅনেস্টির কারণে কিন্তু আত্মসাৎটা হয়। পক্ষান্তরে আমরা দেখব যে অপরাধমূলক বিশ্বাসভঙ্গ বলতে কি বোঝাচ্ছে, আমানতের খেয়ানত করাকে বোঝাই হচ্ছে বিশ্বাসভঙ্গ। আমরা মুসলমানদের জানি যে একটা মুনাফিকের চিহ্ন বা লক্ষণ তিনটি, তার মধ্যে 1 নম্বর হচ্ছে সব সময় যা বলে মিথ্যা বলে, 2 নম্বর হচ্ছে কোনো ওয়াদা করলে সেটা বরখেলাপ করে, মানে ওয়াদা অনুযায়ী কাজ করতে পারে না, 3 নম্বর হচ্ছে তার কাছে যদি কোনো মূল্যবান সম্পত্তি আমানত হিসাবে রাখা হয় তাহলে সে সেটা ফেরত দেয় না বা খেয়ানত করে। এটা হচ্ছে মুনাফিকের 3টি চিহ্ন। আমরা এটা অনেক আগ থেকেই ইসলাম শিক্ষা বই থেকেই জানি। যে ব্যক্তি বৈধভাবে কোনো সম্পত্তি বা মালের বা অর্থের জিম্মাদারি বুঝেনি, অর্থাৎ এখানে সম্পত্তির হস্তান্তর বৈধভাবে হবে, একজন বিশ্বাস করে আরেকজনকে দিবে, তার মানে এখানে জেনে শুনে অবগত হয়ে
আরেকজনের সম্পত্তির দায়িত্ব বুঝে নেওয়ার পরে সমস্যাটা তৈরি হবে। পরবর্তীতে তা যথাযথ মালিককে ফেরত না দিয়ে নিজস্ব ব্যবহারে পরিণত করে, তবে সে অপরাধমূলক বিশ্বাসভঙ্গ করেছে মর্মে গণ্য হবে। তাহলে মূল পার্থক্য হচ্ছে হস্তান্তর কি উপায়ে হচ্ছে। দুইটাতেই কিন্তু সম্পত্তি আর ফেরত পাওয়া যাচ্ছে না, প্রকৃত মালিক সম্পত্তি আর ফেরত পাচ্ছে না। তাহলে অপরাধের প্রকৃতিটা কেমন? শুধুমাত্র অস্থাবর সম্পত্তি অসাধুভাবে আত্মসাৎ করা যায়, অর্থাৎ কোনো সম্পত্তি হারিয়ে যাবে সেটা তো স্থাবর সম্পত্তি আর হারায় না, সবসময় অস্থাবর সম্পত্তি তো হারাবে, তাই না? মুভেবল প্রপার্টি হারাবে, জি স্যার। কোনো বাড়ি জমি তো আর হারিয়ে যায় না, কিন্তু যেটা অস্থাবর সম্পত্তি, মোবাইল ফোন, স্বর্ণালংকার, গাড়ি, এই টাইপের জিনিস হারাতে পারে। অন্যদিকে জি স্থাবর ও স্যার। অস্থাবর উভয় প্রকারের সম্পত্তির ক্ষেত্রে অপরাধমূলক বিশ্বাসভঙ্গের অপরাধ সংগঠিত হতে পারে। তার মানে এখানে বিশ্বাসভঙ্গ কিন্তু উভয় টাইপের সম্পত্তির ক্ষেত্রে হতে পারে। যদি আমরা দেখলাম যে আত্মসাৎ এক প্রকার সম্পত্তি। সম্পত্তির হস্তান্তর, ট্রান্সফার অফ প্রপার্টি কিভাবে হবে? একটু আগে যেটা আমি হিন্ট দিয়েছি, অপরাধমূলক সম্পত্তি আত্মসাতের ক্ষেত্রে সম্পত্তির হস্তান্তর দৈব চক্রে ঘটে, অর্থাৎ হারিয়ে যায়। আপনারা বলতে পারবেন যে হারিয়ে যাওয়া সম্পত্তি আরেকজন খুঁজে পায় বা কুড়িয়ে পায়, এটাকে বলা হচ্ছে দৈব চক্রে, মানে র্যান্ডমলি পাওয়া যায়। অন্য দিকে বা পক্ষান্তরে অপরাধমূলক বিশ্বাসভঙ্গের ক্ষেত্রে সম্পত্তির হস্তান্তর আইনানুগ প্রক্রিয়ায় ঘটে, অর্থাৎ একজন বিশ্বাস করে একজনকে সম্পত্তি দেয়, মানে স্বেচ্ছায় দেয়। স্বেচ্ছায় দিলে তো সেটা অবৈধ হয় না, সেটাকে বলা হচ্ছে লিগ্যালি বা আইনানুগ প্রক্রিয়ায়, লিগ্যাল প্রসেসেই হয়। চুক্তিগত সম্পর্ক, কোনো চুক্তি হয় কিনা? অপরাধমূলক সম্পত্তি আত্মসাতের ক্ষেত্রে অপরাধী ও ভিকটিমের মধ্যে চুক্তিগত সম্পর্ক থাকা আবশ্যক নয়। এখানে একজনের সম্পত্তি হারিয়ে যাবে, আরেকজন খুঁজে পাবে, তার মানে এখানে চুক্তির কোনো বাস্তবসম্মত কারণই নাই, সম্ভবই না। কিন্তু অপরাধমূলক বিশ্বাসভঙ্গের ক্ষেত্রে অপরাধী ও ভিকটিমের মধ্যে চুক্তিগত সম্পর্ক থাকা আবশ্যক। তার মানে কোনো না কোনো তো মৌখিক বা লিখিত চুক্তি থাকবেই, যে আমি এটা দিলাম, এটা আমাকে ফেরত দিবে। একটা চুক্তি থাকবে, একটা আন্ডারস্ট্যান্ডিং থাকবে উভয় পক্ষের মধ্যে। অপরাধী মানে যে আত্মসাৎ করবে বা সম্পত্তি বিশ্বাসভঙ্গ করবে, এবং ভিকটিম মানে যার সম্পত্তি হারিয়ে যাবে, মালিক, প্রকৃত সম্পত্তির প্রকৃত মালিক। শাস্তির বিধান কি কি আছে? দ্য পেনাল কোড 8960 এর 403 ধারা মতে, 403 ধারাতে কিন্তু সম্পত্তি আত্মসাতের সংজ্ঞাও দেওয়া আছে, প্লাস সেখানে শাস্তির বিধানও আছে, মানে 2 in 1। অপরাধমূলক সম্পত্তি আত্মসাতের শাস্তি অনূর্ধ্ব 2 বছর সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ড বা অর্থদণ্ড বা উভয় দণ্ড। আবার 404 ধারা মতে মৃত্যুদণ্ডকালে কোনো ব্যক্তির অস্থাবর সম্পত্তি অসাধুভাবে আত্মসাৎকরণের শাস্তি অনূর্ধ্ব 3 বছর সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড, এখানে ও অর্থদণ্ড। অত্র ধারা মতে এখানে আরও একটি, মানে 404-এ আবার দুইটা শাস্তির ক্যাটাগরি আছে। একটা সাধারণভাবে মৃত্যুকালে যদি একজন ব্যক্তি অন্য একটা অপরিচিত ব্যক্তির সম্পত্তি আত্মসাৎ করে তাহলে 3 বছর, কিন্তু কোনো কেরানি বা চাকর কর্তৃক মালিকের মৃত্যুকালে তার অস্থাবর সম্পত্তি অসাধুভাবে আত্মসাৎকরণের শাস্তি অনূর্ধ্ব 7 বছর সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড। অর্থাৎ 404-এর দুইটা, মৃত্যুকালে মালিক মারা যাচ্ছে, এই সময় যদি তার চাকর বা তার কাজের লোক যদি সম্পত্তি আত্মসাৎ করে তাহলে তার শাস্তি 7 বছর, কারণ তার সেইটা রক্ষা করার দরকার ছিল, কিন্তু রক্ষা না করে সে সেটা ভক্ষক হিসেবে দায়িত্ব পালন করছে। মানে রক্ষক যখন ভক্ষক হয়ে যায় তখন তো অপরাধটা করার সুযোগ তার বেশি থাকে। একজন চাকর যে বাড়িতে থাকে, সেই বাড়ির মালিক মারা যাচ্ছে, ওই সময় সে সম্পত্তি আত্মসাৎ করছে। মনে করেন একজন বৃদ্ধ মহিলা মারা যাচ্ছে, বৃদ্ধ মহিলার গলায় কানে স্বর্ণের অলংকার আছে, তো তার যে কাজের লোক যার কাছে সে 24 ঘন্টা থাকে, সে তো সহজে সেগুলো খুলে নিতে পারবে। তো সে যেন খুলে নিতে না পারে, তাকে নিরুৎসাহিত করার জন্য, তাকে ভয় দেখানোর জন্য কিন্তু শাস্তির বিধানটা একটু বেশি করা হয়েছে, যেন এই ধরনের অপরাধ সংঘটিত হওয়ার সম্ভাবনা কমে যায়। তাহলে আমরা শাস্তির বিধান কিন্তু চারটা দেখলাম, 2 বছর, তিনটা, 2 বছর, 3 বছর এবং 7 বছর, দুইটি সেকশনে। এবার পক্ষান্তরে আমরা দেখব 406 ধারায়, 405-এর সংজ্ঞা দেখলাম আমরা, 406-এ বিশ্বাসভঙ্গের শাস্তি দেখব। সাধারণ ব্যক্তি কর্তৃক অপরাধমূলক বিশ্বাসভঙ্গের শাস্তি অনূর্ধ্ব 3 বছর সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ড বা অর্থদণ্ড বা উভয়দণ্ড। এরপরে 407-এ আছে বাহক বা গুদাম রক্ষক কর্তৃক অপরাধমূলক বিশ্বাসভঙ্গের শাস্তি 7 বছর।
আর 408-এ হচ্ছে কেরানি বা চাকর কর্তৃক অপরাধমূলক বিশ্বাসভঙ্গের শাস্তি, আবার 7 বছর। সর্বশেষ 409-এ আছে কর্মচারী, সরকারি কর্মচারী, ব্যাংকার, বণিক, দালাল বা প্রতিনিধি বা এজেন্ট কর্তৃক অপরাধমূলক বিশ্বাসভঙ্গের শাস্তি যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড বা অনূর্ধ্ব 10 বছর সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড। এখানে শাস্তির বিধান অপরাধমূলক বিশ্বাসভঙ্গের ক্ষেত্রে কিন্তু আমরা দেখছি 4টি। আবার চুরির ক্ষেত্রেও কিন্তু 4টি আছে। চুরির ক্ষেত্রে 3 বছর, 7 বছর, 7 বছর, 10 বছর। ঠিক সেম ক্যাটাগরি এখানেও 3 বছর, 7 বছর, 7 বছর, 10 বছর। তার মানে চুরি এবং বিশ্বাসভঙ্গের যে অপরাধের শাস্তি প্রায় সেম সেম। চুরি নন বেলেবল সেকশন, অপরাধমূলক বিশ্বাসভঙ্গ কিন্তু নন বেলেবল সেকশন, জামিন অযোগ্য ধারার অপরাধ। আপনারা বলতে পারেন যে সবগুলো শাস্তির বিধান দিতে হবে কি? সবগুলো শাস্তির বিধান যদি মনে থাকে দিবেন, যদি সময় থাকে লেখার পর্যায়ে থাকে তাহলে দিবেন, অর্থাৎ যেমন অবস্থা তেমন ব্যবস্থা। আর যদি সময় না থাকে বা মনে না থাকে তাহলে একটা করে অন্তত দিবেন। ঠিক আছে, বুঝতে পারলেন কামরুজ্জামান ভাই? জি স্যার। তাহলে শাস্তির বিধান আমি সবগুলো এখানে দিয়েছি। কেন দিয়েছি? এমসিকিউ নোট তো আমি এখানে আলোচনা করতে পারছি না। তাহলে শাস্তির বিধানগুলো যদি জানা থাকে তাহলে প্রবলেমেটিক প্রশ্ন আসলে আপনার হেল্প হবে। তাই আমি এই জি শাস্তির বিধানগুলো সবগুলোই দিয়ে দিয়েছি এই পার্থক্যমূলক প্রশ্নের মধ্যে। তাহলে আপনার অন্যান্য প্রশ্নে হেল্প হবে। কারণ যদি ছোট প্রশ্ন চলে আসে যে কোনো চাকর কর্তৃক যদি বিশ্বাসভঙ্গ করা হয় শাস্তি কত, এই ধরনের ছোট ছোট প্রশ্ন আসতে পারে না 2 নম্বরের, জি তখন আপনি এই তথ্য থেকে হেল্প পাবেন। আর যদি বেশি নম্বরের প্রশ্ন আসে তাহলে আপনাকে শাস্তির বিধান তো একটু বেশি লিখতে হবে, তবে ন্যূনতম একটি করে তো লিখতেই হবে পার্থক্য দেখানোর জন্য। উদাহরণমূলক আমরা একটা পার্থক্য সেট করার চেষ্টা করেছি। এই রাজপথে একটি পত্র কুড়িয়ে পাই যার মধ্যে একটি ব্যাংক নোট ছিল। এখন 1000 টাকার মনে করে নোট আছে এবং তার একটা পত্রও দেওয়া আছে খামের মধ্যে। পত্রে উল্লেখিত ঠিকানা অনুসারে তা প্রকৃত মালিক বরাবর ফেরত প্রদান না করে তা নিজের ব্যবহারে পরিণত করে। তাহলে যাকে সেটা দেওয়ার কথা, হয়তো বা পোস্টম্যান নিয়ে যাচ্ছিল বা কোনো ব্যক্তির মাধ্যমে একজন টাকা পাঠাচ্ছিল যে এই চিঠিটা পৌঁছাই দেন, একজন চিঠির মধ্যে আবার টাকা দিয়ে দিয়েছে, সেটা হারিয়ে গেছে। তো দেখা যাচ্ছে যে সেখানে প্রাপকের ঠিকানা যে খুঁজে পেয়েছে সে যদি সৎ হতো চাইলেই সেটা পৌঁছানোর ব্যবস্থা করত। তাহলে ওই ঠিকানায় পাঠিয়ে দিত। সে ঠিকানায় পাঠিয়ে দিত বা নিজে গিয়ে দিয়ে আসতো যদি আশেপাশে হয়। জি তাহলে এই জি কাজটি করেনি, তাহলে অপরাধমূলক সম্পত্তি আত্মসাৎ করেছে অবশ্যই। অন্যদিকে একটি ঘটনায় একজন গুদামাগার রক্ষক, মানে গোডাউনের, গোডাউন মানে কিপার হিসেবে সে থাকে, বা আমরা বলতে পারি যে একটা গ্যারেজের রক্ষক ডিউটি দিয়ে থাকছে। কোনো মোটরসাইকেল, কোনো রিক্সা, কোনো সাইকেল বা কোনো কারের অনেক সময় গ্যারেজ থাকে, সে গ্যারেজে টিকিট দিয়ে রাখতে হয়। আবার টিকিট দেখালে সেটা ফেরত দেয়, 20 থেকে 50 টাকার মতন একটা চার্জ করে থাকে। তো সেখানে যদি রাখা হয়, এটাও আমরা এই ধরনের বলতে পারবো গুদামাগার। তাহলে জেড ভ্রমণকালে তার আসবাবপত্র এর নিকট গচ্ছিত রাখে। চুক্তি হয় যে নির্ধারিত অর্থ পরিশোধ অন্তে জেড আসবাবপত্র ফেরত নেবে। অসাধুভাবে সেগুলো বিক্রয় করে। এ অপরাধমূলক বিশ্বাসভঙ্গ করেছে। এই উদাহরণগুলো একটু ওল্ড। কেন? কারণ আমরা পড়ছি 1860 সালের আইন। ওই সময় কিন্তু মানুষের যে বাড়িঘরের অবস্থা খুব একটা হয়তো ভালো ছিল না, খুব সেফটি ব্যবস্থা ছিল না। মূল্যবান যদি আসবাবপত্র থাকতো সেগুলো তারা যারা রাখে তাদের কাছে দিয়ে হয়তোবা ভ্রমণে যেত, অনেক সময় হজ পালনের উদ্দেশ্যে যেত বা বাণিজ্যের উদ্দেশ্যে চলে যেত, 3 মাস 6 মাস আসতো না। তো জি জি তখন মূল্যবান সম্পত্তি রেখে যেত। এটা হচ্ছে ওই সময়কার জন্য একটা রেলিভেন্ট উদাহরণ। এরপরে আমরা চলে যাই প্রবলেমেটিক প্রশ্নে। রাস্তায় একটি দামি মোবাইল সেট পেল। মোবাইল সেট আমি মানে অন্য উদাহরণকে মোবাইল সেট দিয়ে রিপ্লেস করে দিয়েছি আমি। কেন? কারণ মোবাইল সেট এখন রেলিভেন্ট হয়ে গেছে, তাই না? জানতো না জি যে, সমস্যা তখন মোবাইল। কে ওই মোবাইল সেটের মালিক, জানতো না। মোবাইল সেটের প্রকৃত মালিককে খুঁজে বের করার চেষ্টা না করেই উক্ত মোবাইল সেটটি বিক্রয় করে দিল। 2 ঘন্টা বা 2 ঘন্টার মতো যদি সেটা চালু থাকে এমনিতেই তো মালিকের কল চলে আসবে, আসবে না? জি তাহলে জানা তো কোনো ব্যাপার না, কিন্তু পাওয়ার সাথে সাথে যদি সিম খুলে ফেলে দেয় তাহলেই তো সমস্যা। তার মানে তার সততা নেই,
সে এটা আত্মসাৎ করার চেষ্টা করছে। এখানে তাহলে জি মোবাইল সেটটা রাস্তায় পেলো, তার মানে দৈব চক্রে পেয়েছে, তার মানে এটা তো আত্মসাৎ, এটা বিশ্বাসভঙ্গ নয়। এ কি কোনো অপরাধ করেছে? অবশ্যই অপরাধ করেছে। যুক্তি সহ উত্তর দিন, সে যে অপরাধ করেছে, কি অপরাধ করেছে সেটাও বলতে হবে এবং যুক্তিও দেখাতে হবে সংজ্ঞার সাথে ম্যাচ করিয়ে। তাহলে ঘটনা বিচার্য বিষয় দিলাম। প্রাসঙ্গিক আইনে আমরা 403 ধারা, এখানে অবশ্যই দ্য পেনাল কোড 1860 যেভাবে আমি ইংরেজিতে আইনের নাম লিখেছি অ্যাজ ইট ইজ এইভাবে লিখবেন সঠিক ইংরেজিতে। অপরাধমূলক সম্পত্তি আত্মসাতের সংজ্ঞা দেওয়া হয়েছে অত্র ধারার বিধান মতে কোনো অস্থাবর সম্পত্তি দৈব চক্রে বা কুড়িয়ে পেয়ে অসাধুভাবে নিজস্ব ব্যবহারে পরিণত করাকে অপরাধমূলক সম্পত্তি আত্মসাৎ বলে। এখন আপনি প্রশ্ন যখন পড়লেন, প্রশ্ন ব্রেকডাউন করার সময় আপনি টের পেয়ে যাবেন বা বুঝতে পারবেন এটা কোন অপরাধ হয়েছে। বুঝতে পেরেছেন বলেই আপনি প্রাসঙ্গিক আইনের মধ্যে কিন্তু ওই অপরাধের সংজ্ঞার বিধানটা দিয়ে দিলেন, আইনের নাম, ধারা উল্লেখ করে। ঠিক আছে? আচ্ছা স্যার, স্যার এক্ষেত্রে মনে করেন যে যে কোনো তাড়াহুড়ায় বা যে কোনো পরিস্থিতিতে হয়তো প্রশ্ন সঠিকভাবে ব্রেকডাউন করা হয়নি, যার কারণে এই অপরাধমূলক সম্পত্তি আত্মসাৎ অপরাধমূলক বিশ্বাস ভঙ্গ হয়ে গেল আমার উত্তর দেওয়াটা। হুম। এক্ষেত্রে কি একেবারেই কোনো মার্ক আসবে না স্যার, আমি নাকি এক জিরো, মার্ক দেবে স্যার? আমি জিরো দিব এবং জিরো পাওয়াই আচ্ছা উচিত। আচ্ছা জিরো পাওয়াই উচিত, এটা আচ্ছা। ম্যাথের মতো মার্ক। আপনি পারলে পাঁচে পাস, না পাইলে জিরো। আপনার ম্যাথের উত্তর যদি না মিলে তাহলে জিরো না। জি 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 এবং এটার কারণে আপনি বাস্তবে যদি অ্যাডভোকেট হন এবং এই ধরনের ঘটনা ঘটলো আপনার কাছে আসলে একজন, আপনার যদি মামলা করেন, ভুল সেকশনে যদি মামলা করেন, তাহলে আসামি নিশ্চয়ই খালাস পেয়ে যাবে। খালাস পাবে না, তার মানে আপনি বাস্তবে অ্যাডভোকেট হিসেবে ফেল করবেন ওই মামলায়, এবং আপনার মক্কেলকে আপনি প্রতিকার দিতে ব্যর্থ হবেন। তাহলে আপনার মক্কেলকে যদি প্রতিকার দিতে না পান, তাহলে এখানে নম্বর কিভাবে আশা করেন? বুঝতে পারেননি বিষয়টা? জি 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 স্যার। কারণ প্রশ্ন ব্রেকডাউন, আমি এর কারণেই আমি প্রথম দিকে বলেছিলাম যে বেশি ভাবতে হবে, লিখতে হবে কম। আপনি 2-3 মিনিট ভাবেন, প্রশ্ন সঠিকভাবে ব্রেকডাউন করেন। ব্রেকডাউন করার সময় মাথা ঠান্ডা রাখতে হবে। সিদ্ধান্ত হচ্ছে আলোচ্য ঘটনা ও পেনাল কোডের 403 ধারার বিধান বিশ্লেষণ করলে এটি প্রতীয়মান হয় যে এ রাস্তায় মোবাইল সেটটি কুড়িয়ে পেয়ে এটির প্রকৃত মালিককে খুঁজে বের করার চেষ্টা না করে উক্ত মোবাইল সেটটি বিক্রি করে দেওয়ার মাধ্যমে এ অপরাধমূলক সম্পত্তি আত্মসাৎ এর অপরাধ করেছে। তো আত্মসাতের যে অপরাধ করেছে এটা আমি বুঝলাম কি করে? একটু আগেই তো আমি সংজ্ঞা দেখালাম 403 ধারার, তাই না? সংজ্ঞা জি দেখালাম বলেই আমি এটা স্পষ্ট এখন বলতে পারছি। এবং আমি উল্লেখও করে দিচ্ছি যে ঘটনা এবং 403 ধারার বিধান বিশ্লেষণ করে আমি এ কথা বলতে পারছি। বুঝতে পারেননি? তার মানে জি আমি জি একটু স্যার। আগে যে প্রাসঙ্গিক আইন আলোচনা করলাম 403, ওই 403-এরই আমি রেফারেন্স দিচ্ছি এখানে। উক্ত অপরাধের জন্য 403 ধারার বিধান মতে এর শাস্তি স্বরূপ অনূর্ধ্ব 2 বছর সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ড বা অর্থদণ্ড বা উভয় দণ্ড হবে। এখানে সাজা চাইনি, তারপর আপনি সাজা দিয়ে দিলেন একটু এক্সট্রা। যদি প্রশ্নে সাজা সহ আসে তখন কি করবেন? তাই আমি একটু এক্সট্রা জি তথ্য দিয়ে দিছি, মানে আমি কমপ্লিট উত্তর দিয়েছি। সাজা চাক আর না চাক, জিজ্ঞাসা করুক আর না করুক, আপনি সাজা সহ উত্তর করতে পারলে এটা বেটার। কারণ সাজাটা দেওয়াটা কি প্রাসঙ্গিক, তাই না? জি উত্তর কমপ্লিট করার জন্য। এর মনিব কিছু মালামাল বিক্রি করে টাকা আনার জন্য একে পাঠায়, তার মানে একজন মালিক, মনিব মানে কি মালিক, তাই না? জি মনিবের বা মালিকের এখানে নাম দেওয়া নাই, তো মালিকের যে কর্মচারী তার নাম দেওয়া আছে এ। তাহলে এ তার মনিবকে বিক্রিত মালের টাকা দেয় নাই, তার মানে মাল বিক্রয় করলো 10,000 টাকায়, মনে করেন ওই টাকার ফেরত দিল না। তাহলে মালিক বিশ্বাস করে তাকে মাল দিল, ভাই বিক্রয় করে তুমি টাকাটা এনে আমাকে দাও, কিন্তু সে টাকা দিল না, সে নিজের কাজে ব্যবহার করলো। এ কি কোনো অপরাধ করেছে? অবশ্যই অপরাধ করেছে। যদি অপরাধ করে থাকে তবে এর কৃত অপরাধের নাম কি ও সর্বোচ্চ শাস্তি লিখুন। এখানে দেখেন, টাকা দেয় নাই, টাকা দেয় নাই পর্যন্ত তথ্য, এরপরে এ কি কোনো অপরাধ করেছে কিনা, এগুলো হচ্ছে এই গ্রিন হাইলাইট লাইটেড করা অংশটুকু কি জিজ্ঞাসিত বিষয়, তাই না? জি আর ইয়েলোটুকু হচ্ছে ঘটনা। তো ঘটনার মধ্যে কি এই টাকা দেয় নাই, দেওয়াই নাই পরে কি এমন কোনো তথ্য আছে যে ভবিষ্যতে 10 দিন বা 1 মাস পরে টাকা দিয়েছে বা দিবে? এই ধরনের তো তথ্য নাই, তাই না? না, যেহেতু তথ্য নাই শুধু তাহলে, দেয় না। হ্যাঁ দায়ী নাই, এটা ক্লিয়ার, মানে এখানে ফুল স্টপ, মানে ফুল স্টপ বা দাড়ি হয়ে গেছে। এরপরে আর তথ্য নাই, এরপরে জিজ্ঞাসা করেছে। তো আপনাকে দেখতে হবে তথ্য কতটুকু দেওয়া আছে।
এ ধরনের প্রশ্ন আসতে পারে যে এরপরে সে এভাবে শেষ করলো, আরেকটা লাইন যদি আমি এই প্রশ্নে যুক্ত করি শেষে, যে সে 1 মাস পরে সেই টাকা ফেরত দেয়, এখন তার কি আর অপরাধ থেকেছে কিনা, হ্যাঁ মানে একটু যদি ক্রিটিক্যাল করে ফেলে, তখন আপনাকে জি বুঝতে হবে, ওর জি কারণে প্রশ্ন ভালোভাবে ব্রেকডাউন করতে হবে যে এখানে নাই তথ্য, এরপরে আবার তথ্য আরেকটা লাইন যুক্ত হতে পারে। তো প্রাসঙ্গিক আইন 405 ধারার বিধানে আমরা দেখতে পাই অপরাধমূলক বিশ্বাসভঙ্গের সংজ্ঞা। এ ধারার বিধান মতে যে ব্যক্তি অবৈধভাবে কোনো সম্পত্তি বা মালের, বৈধভাবে কোনো সম্পত্তি বা মালের বা অর্থের জিম্মেদারি বুঝে নিয়ে, তাহলে এখানে মালের জিম্মেদারি বুঝে নিয়েছে, পরবর্তীতে জি তা যথাযথ মালিককে ফেরত না দিয়ে নিজস্ব ব্যবহারে পরিণত করে, নিজস্ব ব্যবহারে পরিণত করেছে কিনা সেটা এখানে আমরা তথ্য পাচ্ছি না, কিন্তু ফেরত দেয়নি। ফেরত দেয়নি, কি কারণে ফেরত দেয়নি এটা বলা হয়নি। এখন আমরা ধরে নিব যে ফেরত দেয়নি মানে সে আত্মসাৎই করেছে, বিশ্বাসভঙ্গই করেছে। কিন্তু সে যদি ফেরত দিত, বা যদি আবার এরকম তথ্য থাকে সে রাস্তায় ডাকাতির কবলে পড়ে বা ছিনতাইয়ের কবলে পড়ে, তাই মাল সে হারায় গেছে, সে তথ্য তো এসে জানায়নি মালিককে, তাই না? জি জি তবে সে অপরাধমূলক বিশ্বাসভঙ্গ করেছে মর্মে গণ্য হবে। অপরাধমূলক বিশ্বাসভঙ্গ বলতে মূলত আমানতের খেয়ানত করাকে বোঝায়। তো আমরা এই বিষয়টা এর আগেও দেখেছি, সেটা আবার এখানে রিপিট করলাম। এবার সিদ্ধান্ত, আলোচ্য ঘটনা ও পেনাল কোডের 405 ধারার বিধান বিশ্লেষণ করলে এটি প্রতীয়মান হয় যে, বা এটা বলা যায় যে এটি স্পষ্ট যে এভাবে ভাষা আপনি ইউজ করতে পারবেন। তার মনিবের মালপত্র বিক্রয়ের জিম্মাদারি বুঝে নিয়ে বিক্রিত মালের টাকা মনিবকে বুঝিয়ে না দিয়ে তা আত্মসাতের মাধ্যমে অপরাধমূলক বিশ্বাসভঙ্গ এর অপরাধ করেছে। এখানে দেখেন আত্মসাৎ শব্দটা আমি উল্লেখ করেছি। তো এখানে আত্মসাৎ বলতে অপরাধমূলক যে সম্পত্তি আত্মসাৎ অসাধুভাবে, তো সেটাও আত্মসাৎ। আবার অপরাধমূলক বিশ্বাসভঙ্গের মধ্যেও কিন্তু আত্মসাৎ থাকে, এই যে সম্পত্তির জিম্মাদারি বুঝিয়ে নিয়ে পরে যে ফেরত দিল না, এই ফেরত না দেওয়াকে কিন্তু আত্মসাৎই বলে, কিন্তু এই অপরাধের জি নাম বিশ্বাসভঙ্গ। বুঝতে পেরেছেন? জি তার মানে কুড়িয়ে পেয়ে আত্মসাৎ করলে সেটা আত্মসাৎই, আর আহ, জিম্মাদারি বুঝে নিয়ে আত্মসাৎ করলে সেটা বিশ্বাসভঙ্গ। বুঝতে পেরেছেন? জি উক্ত অপরাধের জন্য 408, 408 কেন, 406, 7 কেন হলো না? স্যার চাকর যেহেতু স্যার, এই যে চাকর কর্মচারী বা যেহেতু। কর্মচারী, মনিব, এখানে কোথাও কিন্তু লিখা নাই যে চাকর, কিন্তু যে মনিব, মনিবের বিপরীত শব্দ কি? জি জি চাকর কর্মচারী কর্মচারী। তাহলে এই যে ভৃত্য। মনিব শব্দটার অর্থ যদি না বুঝতে পারেন, এটা কিন্তু কোন ধারায় হবে বুঝতে পারবেন না। বুঝতে পেরেছেন? জি 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 তাহলে জি মনিব শব্দটা একটা টেকনিক্যাল টার্ম। মনিব মানে মালিক, মালিকের বিপরীত শব্দ হচ্ছে কর্মচারী বা চাকর। তো এখানে কিন্তু প্রশ্নের মধ্যে চাকর শব্দটা নাই, তাহলে এটা কিন্তু নাই। অনেকে বুঝতে সমস্যা হবে। তার মানে এখানে 408 ধারা কিভাবে আসলে অনেকের এটা কিন্তু বুঝতে সমস্যা হবে, আমি বুঝিয়ে দিলাম। তাহলে এত জি ধারা বিধান মতে এর সর্বোচ্চ শাস্তি স্বরূপ অনূর্ধ্ব 7 বছর সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড হবে, যেটা আমরা পার্থক্যের মধ্যে অলরেডি দেখেছিলাম, সেটা এখন এখানে ব্যবহার হচ্ছে। XY এর নিকট থেকে 2 লক্ষ টাকা ঋণ নেয় এবং তা 1/1/2020 তারিখের মধ্যে পরিশোধের শর্ত থাকে। এখানে লিখিত শর্ত না মৌখিক শর্ত বা কোনো চুক্তি, সেটা কিন্তু উল্লেখ করেনি, জি সেটা ম্যাটার না। নির্ধারিত তারিখে এক্স তা পরিশোধ না করায় ওয়াই দেওয়ানি আদালতে মামলা করে। তিনি পাশাপাশি একটি ফৌজদারি মামলা করতে চান, মানে অলরেডি অলরেডি সিভিল কোর্টে মামলা করেছে, আপনার কাছে আসছেন, আপনি অ্যাডভোকেট, আইনজীবী হিসাবে সংশ্লিষ্ট আইন ও ধারা উল্লেখে ওয়াইকে পরামর্শ দেন যে আপনি পেনাল কোডে কোনো মামলা করতে পারবেন কিনা বিশ্বাসভঙ্গ বা প্রতারণার এই টাইপের। বুঝতে পেরেছেন? জি তাহলে আমি ঘটনা দিয়ে দিলাম, বিচার্য বিষয় পরামর্শ কি দিব সেটাই। তাহলে 405 ধারায় অপরাধমূলক বিশ্বাসভঙ্গের সংজ্ঞা দেওয়া হয়েছে। অত্র ধারা বিধান মতে যে ব্যক্তি বৈধভাবে কোনো সম্পত্তি বুঝে নিয়ে আত্মসাৎ করে বা ফেরত দেয় না, সেটা বিশ্বাসভঙ্গ, একটু আগে দেখলাম, নিজস্ব ব্যবহারে পরিণত করে। আবার আমরা পেনাল কোডের 415 ধারায় প্রতারণার সংজ্ঞা আমরা দেখতে পাই। 415, এবার প্রতারণার সংজ্ঞা বা প্রতারণার টপিক আমি রাখিনি, কারণ প্রতারণা নিয়ে এবার প্রশ্ন চলে এসেছে তাই। অত্র ধারার বিধান মতে ইচ্ছাকৃত ও বৈধভাবে নিজে লাভবান হওয়ার অভিপ্রায়ে কোনো ব্যক্তি কর্তৃক ছলনা বা ছলচাতুরের মাধ্যমে প্রভাবিত বা প্ররোচিত করে কোনো অপর কোনো ব্যক্তির দেহ, মন, সুনাম বা সম্পত্তির ক্ষতি সাধন করলে তা অপরাধ, তা প্রতারণা
বলে গণ্য হবে। তাহলে আমরা দুইটা সংজ্ঞা এখানে নিয়ে আসছি। তার মানে আমরা ধরে নিতে পারি যে দুইটা সংজ্ঞার অন্তর্ভুক্ত অপরাধের জন্য আমরা মামলা করতে যাচ্ছি, এরকম একটা জি কনক্লুশনে আসব। এবার ওয়ের জন্য পরামর্শ, এখানে সিদ্ধান্ত লিখছে না, লিখছে ওয়ের জন্য পরামর্শ। তার মানে আমি এখানে পয়েন্টটাকে একটু কাস্টমাইজ করেছি সৃজনশীলভাবে। আলোচ্য ঘটনায় এক্স টাকা পরিশোধ করতে অস্বীকার না করায় 405 ধারে অপরাধমূলক বিশ্বাসভঙ্গ কিংবা 415 ধারায় প্রতারণার কোনো উপাদান বা অভিপ্রায় নেই। ফলে নির্ধারিত তারিখে এক্স উক্ত ঋণের টাকা পরিশোধ না করলে উক্ত কাজের মাধ্যমে কোনো ফৌজদারি অপরাধের সৃষ্টি হয় না। সুতরাং আইনজীবী হিসাবে ওয়াই এর জন্য আমার পরামর্শ হলো তিনি নতুন কোনো ফৌজদারি মামলা না করে উক্ত দেওয়ানি মামলার মাধ্যমে উক্ত ঋণের টাকা প্রাপ্তির জন্য চেষ্টা করবেন। তাহলে এখানে আমি দুইটা যে প্রাসঙ্গিক আইনে দুইটা যে অপরাধের সংজ্ঞা দিলাম, এই সংজ্ঞাটা দেওয়া অপশনাল, এটা কম্পালসারি না। বুঝতে পেরেছেন? আচ্ছা এখানে প্রশ্নের মধ্যে দেখেন যে কত তারিখে শর্ত থাকে, কিন্তু নির্ধারিত তারিখে এক্স তা পরিশোধ না করলে, পরিশোধ করেনি তাই সিভিল মামলা করেছে। কেন? এটা হচ্ছে ব্রিচ অফ মানে কন্ট্রাক্ট, মানে ওই চুক্তি প্রবলের মামলা করেছে এসআর অ্যাক্টের 12 ধারায়। তো চুক্তি প্রবলের যেহেতু আচ্ছা মামলা করেছে বা ক্ষতিপূরণের জন্য মামলা করেছে, তো সেহেতু ফৌজদারি মামলা করা যেত, কিন্তু এখানে তথ্যের মধ্যে এটা উল্লেখ নাই যে সে টাকা দিতে অস্বীকার করেছে। এটা কি কোথাও বলা আছে যে সে আমি টাকা দিব না এ কথা বলেছে? না 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 অস্বীকার করেনি। আর যদি অস্বীকার না করে সেক্ষেত্রে কিন্তু ফৌজদারি দায় সৃষ্টি হবে না, মানে কজ অফ অ্যাকশন তৈরি হবে না ক্রিমিনাল কেস করার মতন। যদি অস্বীকারের একটা তথ্য দেওয়া থাকে তাহলে কিন্তু 406 420 মামলা হতে পারে। বুঝতে পেরেছেন? জি জি তো এখানে এই দুই প্রাসঙ্গিক আইনে এই পয়েন্টটা দেওয়াটা অপশনাল, দিলেও হবে না দিলেও হবে। যেহেতু এটা কেন দিয়েছি, কারণ এটা অ্যাপ্লাই হবে না এটা বোঝানোর জন্য।